আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছিল এবং আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহকুমা শাসক শ্রী অনিমেষ ধর মহোদয়। আসন অলঙ্কৃত করেছেন বিশেষ অতিথির বিশিষ্ট সমাজসেবী শিল্পী মনোজ দেববর্মা এবং সরকার শিল্পী সুকান্ত শর্মা। দেববর্মা আমনো রাগিনী রেখা ব্রজ দেববর্মা। Professor Dr. Manik Shahno Belai Belekhe Hambaya Pharo Tabo Biha
পূর্ববর্তী বক্তা মাননীয় বিধায়ক প্রাক্তন মন্ত্রী শ্রী রতন চক্রবর্তী মহোদয় বিস্তারিত আলোচনা করেছেন যে আমরা প্রতি বছরই এই দিনটির জন্য এই আষাঢ় মাসের যে শুক্লা অষ্টমী তিথির জন্য আমরা অপেক্ষা করে থাকি যে কবে এই খার্চি পূজাটা এখানে হবে এবং মেলার যে এখানে আয়োজন সেটা কবে শুরু হবে। আমাদের ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন, দর্শনার্থীরা আসেন। শুধু আমাদের ত্রিপুরার নয়, বাইরের থেকেও, ইভেন বাংলাদেশ থেকেও প্রচুর মানুষ এখানে বিগত কয়েক বছর ধরে এখানে ত্রিপুরাতে আসছেন। আমাদের এই খার্চি পূজা আমরা সবাই জানি যে ত্রিপুরা রাজ পরিবারের কুল দেবতা, এবং তার ইতিহাসও আমাদের সামনে কীভাবে খার্চি পূজা এখানে হলো তারও বিস্তারিত আলোচনা হয়েছে। এবং যারা জনজাতিরা আছেন এখানে তাদের কাছে এই খার্চি পূজা হচ্ছে আরাধ্য। এবং কিন্তু সময়ের সাথে তাল মিলাতে গিয়ে দেখা যায় এখানে শুধু জনজাতিদের এটা পূজা নয়, এখন জাতি জনজাতি সবার জন্য এক আত্মা হয়ে এই পুজোর জন্য সবাই আমরা এখানে উপস্থিত হই। আমরা ছোটোবেলায় আমার মনে আছে, একদম ছোট, বিলকুল ছোট যখন ছিলাম তখন থেকে এখানে আসতাম। তখন রাস্তাঘাটও এখানে যে ব্রিজ যেটা আমরা এখন দেখছি খুব অনায়াসে আমরা আসছি, সেই সুবিধে ছিল না। প্রচুর জল ছিল নদীতে, এই পার থেকে ওপার আসতে নৌকা দিয়ে আসতে হতো, বহু সমস্যা, অ্যাক্সিডেন্টও হতো। সেসব ইতিহাস আমাদের যারা পুরনো ব্যক্তিরা আছেন সবাই জানেন। এটা এখন সার্বজনীন পূজা হিসাবে আখ্যায়িত হয়েছে। এটা কোনো একদম পার্টিকুলার কোনো জাতির বা ধর্মের এরকম না, সব ধর্মের, সব জাতির, সব সম্প্রদায়ের ব্যক্তিরা এখন এই খার্চি পূজাতে আসে। এখানে 1780 খ্রিস্টাব্দে মহারাজা কৃষ্ণমাণিক্যের শাসনকালে যখন এই চতুর্দশ দেবতার মন্দির যখন উদয়পুর থেকে এই পুরাতন আগরতলায় স্থানান্তরিত করা হয়, এবং পরবর্তী সময় যখন আমাদের আগরতলার মধ্যে রাজবাড়ি যখন স্থানান্তরিত হয়, কিন্তু এখানে কিন্তু এই যে চতুর্দশ দেবতার এই যে পুরাতন আগরতলা এখানেই রয়ে গেল। আমরা জানি 1949 সালে 15ই অক্টোবর ত্রিপুরা ভারতের অন্তর্ভুক্ত হয় এবং একটা চুক্তি সম্পাদিত হয়, এবং সেই চুক্তি অনুসারে এই ধরনের যে পূজা যারা রাজা মহারাজারা করেছেন, ত্রিপুরার বিভিন্ন জায়গায় মন্দির প্রতিষ্ঠিত করেছেন, তার পৃষ্ঠপোষকতা কিন্তু ত্রিপুরা সরকারকে করতে হয়। তো সেই অনুযায়ী আমাদের এই যে এখানে পুজোগুলো হয়, আমাদের ত্রিপুরা সরকার সেগুলো চালিয়ে যাচ্ছে। এবং শুধু একদিনের পূজা নয়, 7 দিন ধরে এই পূজা এখানে চলে, এবং এই 7 দিনের এখানের যে মেলার থেকে আরম্ভ করে এটাকে সামনে রেখে এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও এখানে আয়োজন রাখা হয় এবং প্রচুর জনসমাগম হয়। আমি একটু আগে আমাদের মাননীয় বিধায়ক রতনবাবুর সাথে আমি কথা বলছিলাম, উনি বলছিলেন যে 7 দিনে প্রায় 10 থেকে 15 লক্ষ লোকের মতো, উনি যেটা আমাকে বললেন যে এই 7 দিনে এত লোক ত্রিপুরার বিভিন্ন প্রান্ত এবং বাইরের থেকেও প্রচুর লোক, আসাম থেকেও এখানে আসেন, বাংলাদেশ থেকেও আসেন, সেই কথাটা উনি বললেন। এখানকার যে আমাদের যে পুরোহিত, এখানে অনেকে আমরা কিন্তু যে পুরোহিত আমরা গতানুগতিকভাবে আমরা জানি, এখানের পুরোহিতদের চন্তাই বলে ডাকা হয়। তো চন্তাই যারা, ওনারা এই পুজোটা করে থাকেন। এবং এখানে যে আমাদের 14 দেবতা, আমার পূর্ববর্তী বক্তা পুরো কোন কোন দেবতাদের এখানে পুজো হয় তার বিস্তারিত এখানে আলোচনা করেছেন, আমি আর এই বিষয়ে যাচ্ছি না। কিন্তু এখানে একটা বিশেষ যে বিষয় সেখানে হচ্ছে এই যে চতুর্দশ যে দেবতারা আছেন তাদের কিন্তু পূর্ণবয়ব কিন্তু মূর্তি নেই, তাদের খালি মস্তক মূর্তি এখানে আছে, আমরা সবাই জানি। এবং নিত্য যে পূজিত হয় তার মধ্যে মহাদেব, উমা এবং হরি, 3 দেবতা দেবীদের পূজা হয় প্রতিদিন। কিন্তু আজকের দিনে অর্থাৎ আষাঢ় মাসের যে শুক্লা অষ্টমী তিথিতে এই 14 জন যে দেবতারা আছেন তাদেরকে সেই বের করে তাদেরকে পূজা করা হয়। এবং আমরা আজকে
যে এখানে পূজার যে আসল উদ্দেশ্য, এবং এতে করে আমাদের যে এখানে যত আমাদের কোনো যে পাপ করে থাকি আমরা, সেই পাপগুলো মোচনের জন্য এই কার্যক্রম এই বিষয়ে আলোচনা হয়েছে। এবং আমরা জানি